50 থেকে 60 কেজির কম হবে না পেঁপে, 2 থেকে 3 কেজি হবে। উনি বলতেছে যে উনি যদি সময় দিতে পারতো তাহলে বাগানটা আরো সুন্দর হতো, কিন্তু আমার চোখে এর চেয়ে সুন্দর বাগান আমি দেখি নাই। টপলেটের বীজটা সংগ্রহ করা, ওই যে পেঁপে মানে ডুল বাড়তি শুনলা একবারে নিচেরটা হবে না, সেটা বাড়তি হয়ে গেছে। পেঁপের বাগান সবুজ ঘেরা, মিষ্টি ফলে মন ভরা, গাছে গাছে পেঁপে ঝুলে, সবুজ হলুদ রং দোলে। ছোট্ট চারা যত্নে রোপণ, কৃষক করে পরিচর্যা ভীষণ। জল আর সার ঠিক সময়ে পেঁপেগুলো বাড়ে মন লয়ে। কাঁচা পেঁপে হয় যে তরকারি, পাকা পেঁপেতে মিষ্টি ভারী, ভিটামিন আর পুষ্টি ভরা। পেঁপে বাগান সবার সেরা। আসসালামু আলাইকুম, মার্শাল বয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। আমরা এখন আছি এই বাগানে যে প্রপাইটর ভাইজান, আপনার নামটা জানি কি? প্রিয় বন্ধুরা, আমরা আছি জিহাদ ভাইয়ের বাগানে। আসেন আমরা জিহাদ ভাইয়ের বাগানটা একটু ঘুরে ঘুরে দেখি। আর যারা কৃষি প্রেমিক, আসেন আমরা কৃষি সম্পর্কে জানি এবং শিখি, এবং এত সুন্দর বাগান হওয়ার পিছে কি অবদান। কি ভাই, পরিশ্রমী তো মূলত সবকিছুরই আর কি। জি জি, মানুষে যদি বুঝে শুনে পরিশ্রম করে সেই পরিশ্রম নাকি কখনো বৃথা যায় না। পরিশ্রমের ফল মিষ্টি হয়, কষ্ট শেষে সুখের জয়। যত্ন করে যে বীজ বনে, ফসল ফলে তার জীবনে। ভিউয়ার্স, এই যে একটা গাছ দেখতেছেন, আলহামদুলিল্লাহ এই গাছটাতে মিনিমাম 50 থেকে 60 কেজির কম হবে না পেঁপে, না এরকম হবে 50 কেজি হবে, মিনিমাম 50 কেজি হবে। কারণ হলো এক একটা পেঁপে, এই যে পেঁপেটা দেখতে পাচ্ছেন, এটা মিনিমাম 1.5 কেজি হবে। আমি তো ওই ছাঁটাই করতে পারি না ওরকম, ওই যে এই দুইটা পেঁপে আছে ছাঁটাই করে দিতাম তাহলে আর কি এই পেঁপেটার মতো বড় হইতো। ঠিক আছে, ওই যত্ন ছাড়া দিচ্ছি তো ওই যে নিচে দুইটা পেঁপে আছে গা, যার ফলে সমস্যা দুইটা তিনটা হয়ে গেছে গা। উনি বলতেছে যে উনি যদি সময় দিতে পারতো তাহলে বাগানটা আরো সুন্দর হতো, কিন্তু আমার চোখে এর চেয়ে সুন্দর বাগান আমি দেখি নাই। এক একটা গাছে মিনিমাম 40 থেকে 50 কেজি, 60 কেজির কম হবে না, মানে এভারেজে 40 কেজির উপরে পেঁপে হবে। জিহাদ ভাইয়ের এখানে সবচাইতে মজার বিষয় হলো তিনি উপরে লাগিয়েছেন পেঁপে আর নিচে লাগিয়েছেন হলুদ। আসেন দেখি এই বিষয়ে তিনি কি বলেন। পেঁপের বাগানে মানে একের ভিতর দুই করছেন আপনারা, যে জি। পেঁপের বাগানে হলুদ লাগাইছেন, এতে বেশি লাভজনক ভেবেছিলাম, কিন্তু আসলে ভাইজান একটা বাগানে কি এক এক জাতি বেশ, না এক বাগানে 2-3টা করা যায়, পরিচর্যা করলে সবসময় থাকলে ওটা করা যায়, সমস্যা নেই। আর যদি পরিচর্যা না করা যায় তাহলে সমস্যা। সমস্যা? এগুলা এক করে আরো বীজটা উঁচা করে দিতে হইলে ঠিক আছে, সাইডে মাটি টাটি দিলে মোটামুটি ভালোই হইতো আর কি। কিন্তু সময়ের জন্য আর কি করতে পারি না আর কি। আচ্ছা, আপনারা বাম্পার ফলন দেখতেছেন, কিন্তু সেই বাম্পার ফলন ফলাতে কি কি সার লেগেছে এবং আগাগোড়াতে কি কি ঔষধ ব্যবহার করেছেন এবং জাতটা কোথায় থেকে কিভাবে সংরক্ষণ করেছেন, আসেন সেই বিষয়ে একটু জানি। প্রথমত আপনি কি কি সার ব্যবহার করছেন প্রথম যখন? তো আপনার ওই মুরগির বিষটা ব্যবহার করছি, জি তারপরে এই জিপসাম মিক্স করা আর কি, জি ম্যাগমা জিঙ্ক দস্তা বোরন সব একসাথে ডিবি জি জি। সবকিছু মিক্স করে একসাথে আর কি করছি। ও, এই 100 গ্রাম করে দিছি, 100 গ্রাম পরিমাণ করে দিছি, ছোট চারা ছিল এই জন্য 100 গ্রাম করে দিছি। পরবর্তীতে আর কি অন্য সার ব্যবহার করছি, ডিএবি টিএসপি ইউরিয়া মিক্স করে ব্যবহার করছি। আচ্ছা ভিউয়ার্স, এই যে একটা গাছ, এই গাছের মাঝে কিন্তু পোকার ওষুধ দিতে হয়েছে, প্লাস ছত্রাকনাশক ওষুধ দিতে হচ্ছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের আকারটা খুবই সুন্দর, দেখা গেছে মাকড়ের যে আক্রমণ সেটাও নেই। তা আমরা জানবো ভাইজানের কাছ থেকে যে মাকড়ের জন্য আপনি কোন ওষুধটা ব্যবহার করছেন? মাকড়ের জন্য আমি ব্যবহার করছি আপনার একতারা আর বাটিমেক, দুইটাই ব্যবহার করছি বেশি, জি জি, মোটামুটি ভালো কাজ করে। হ্যাঁ বাটিমেক তো দেখা গেছে যে মাকড়ের জন্য ভালো কাজ করে, আর তাছাড়া একতারা দেখা গেছে জাপ পোকা, জেসিড, এফিড, এই দুইটা সাদা একসাথে মাছি দিলে আর কি মোটামুটি নিয়ন্ত্রণে আসে পড়ে। আর এর বাইরে আমি চিন্তা ভাবনা করিনি আর কি। অন্য চিকিৎসা করবো গেলে আপনার এটার ব্যয়বহুল, টাকা খরচ হইব, এই জন্য আর কি নর্মালি ভাবে ইয়ে করছি, মোটামুটি ভালো হয়েছিল আরো। আলহামদুলিল্লাহ। আচ্ছা এটাতেই ব্যবহারে ভালো হয়েছিল। আচ্ছা, যদি দেখা গেছে অনেক সময় এই গাছের আগাটা সাদা হয়ে যায়, এই দেখা গেছে যে একটা জাপ পোকার যে আক্রমণ, সেই আক্রমণের কারণে গাছটা ভাইরাসে ধরে, সেই ভাইরাসটা সমাধান করার জন্য আপনি কিছু ব্যবহার করছেন?
এই বাটি মেঘ একটার এই দুইটা ব্যবহার করলে মোটামুটি ভালোই সেরে যাবে আর কি, আমি যা পাইছি আর কি। ও আচ্ছা, ভাইরাসের জন্য আলাদাভাবে কোনো ওষুধ দেখা গেছে যে আসলে যেটা না ছাড়ে এটা আপনার ছাড়বে না কখনো, ঠিক আছে? তাই? যে ছাড়ে যারা এটা আপনার ছেড়ে দিব। ও আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যে পেঁপের জাতটা সংগ্রহ করবো যে জায়গা থেকে, এই জাতই হ্যাঁ, ভালো জায়গা থেকে সংগ্রহ করবো। যদি আপনার পুরাতন থাকে এরকম ভাবে গাছের ইয়া ভালো হবে না। গাছ যদি নতুন বীজের ইয়া থাকে আর কি, চারা থাকে, তাহলে বীজ যদি নতুন থাকে তাহলে ফলন ভালো হবে ফলন এটাই আর ভালো কি, হবে। জি, গাছে জি। ভালো হবে। আচ্ছা, আপনি কি এই বীজ সংগ্রহ করে তারপরে নিজে চারা ফুটে তারপরে লাগাইছেন নাকি জি, চারা জি, সংগ্রহ বীজ করছেন? সংগ্রহ করে চারা সংগ্রহ করছি, বীজ সংগ্রহ মানে করছি। দুইটার সমন্বয়ে? আমি আবার এই গত বছর কিছু গাছ ছিল, এনতে কিছু বীজ সংগ্রহ করে আপনার ইয়া করছি, তো মোটামুটি টপলেট সিস্টেমে আর কি পেঁপেটা আসছে। পেঁপেটা আসছে? ও মোটামুটি আচ্ছা, আচ্ছা। 2-4টা গাছের দিকে আছে, বলে ভালো হয়েছে পেঁপে। আচ্ছা, যদি বীজ সংগ্রহ করেন সেটা কিভাবে সংগ্রহণ করতে পারছেন? টপলেটের বীজটা সংগ্রহ করা হয় যে পেঁপে আপনার ডুল বাতি শুনলা একবারে নিচেরটা হবে না, যেটা বাতি হয়ে গেছে, হ্যাঁ। ঠিক আছে, পাকার উপযোগী হয়েছে এটা হবে না, এটা একটু আপনার ওই তরকারি সাইজের মোটামুটি এই পেঁপেটা আছে, এটাতে বীজ হবে। তাহলে আমরা এই যে পেঁপে যদি আমরা বীজ সংরক্ষণ করতে চাই তাহলে এইখান থেকে কেটে তারপর উপরের বীজটা আমরা রেখে দিতে পারি। আর পেঁপে একেবারে পাকাবো না। যখন পেঁপে বাড়তি হয়ে যায়, মানে পাকার উপযোগী হয়, তখন কিন্তু আমরা এটা সংরক্ষণ করতে পারি এখান থেকে বীজ। আচ্ছা, আমরা কিন্তু ভাইয়ের কাছ থেকে এটা একটা অতিরিক্ত একটা শিক্ষা পেলাম। হ্যাঁ, বোঝা যাচ্ছে না তো, পুরা টপলেটি, সম্পূর্ণ টপলেটি মনে হচ্ছে। কি টপলেটিটা কি একটি করে রাখা উত্তম শুধু টপলেটির ক্ষেত্রে, না যে কোনো? একটি করে রাখা সবচেয়ে উত্তম, পেঁপের সাইজ বড় হইবো, বাজারে দাম পাওয়া যাবে। এই সাইজ পেঁপে হইলে 35 টাকা 40 টাকা কেজি বিক্রি করা যেতে পারে বর্তমান নরমাল বাজারে। তাহলে পেঁপের সাইজ যত সুন্দর হবে বিক্রির ক্ষেত্রে তত ভালো হবে। আমারটা সব এভারেজ নিছি আর কি, ছোট বড় মিলে। ও, আপনি বিক্রি করে দিছেন? জি, বিক্রি করতেছি। এই পর্যন্ত কেমন বিক্রি হয়েছে? আমি প্রথম বিক্রি করছি 2800 টাকা, দুইবারে বেচছি 14-15 টাকার মতো। এখন তো কম ওঠে, অল্প 200 কেজি 200 কেজি, এখন তো পাকা ধরছে না পেঁপে ভালো করে আর কি। আচ্ছা, আপনার এখানে কতটুকু জায়গা আছে? টাকা আছে 5 কাঠা। 5 কাঠা? ও আচ্ছা, কতগুলো চারা? 400 চারা লাগছে। 400? আচ্ছা, 400 চারার মাঝে মিনিমাম কতগুলো চারা মাঝে এভারেজ ভালো? এভারেজ 200 গাছ আপনার মোটামুটি ভালো আছে, ভালো আছে, জি, জি। মানে আপনার এভারেজ ভালো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 200 গাছ মোটামুটি ভালো আছে, মোটামুটি না, অনেক ভালো আছে। মোটামুটি বললে ভুল হবে, অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই 200 গাছের যে ফলন আমি মনে করি 400 গাছে দাব দিবে। তো আমরা এখন আলোচনা করব যে যে গাছগুলো নষ্ট হয়েছে সেই গাছ নিয়ে। আসেন ভিউয়ার্স, আমরা সেখানে চলে যাই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে এই সাইডটা আছে, এই সাইডটা মোটামুটি নষ্ট হয়ে গেছে। যে চতুর সাইড আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এই মাঝের সাইডটা নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা জানতে পাচ্ছি যে পেঁপে গাছ সবচেয়ে বেশি ভয়ানক হলো পানি। আমরা যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা না করতে পারি তাহলে পেঁপে ক্ষেত ভালো হবে না, পেঁপে গাছ মরে যাবে। এই যে একটা গাছ দেখছেন, গাছের সাইজটা খুব সুন্দর ছিল, গোড়াটা মোটা ছিল, তো পানির কারণে এই গাছটা কিন্তু মরে গেছে। অনেক পেঁপে আসছিল। ও আচ্ছা, আচ্ছা। ভাইজান, পেঁপের গাছ মানে পানিতে যদি সমস্যা হয়, গোড়াটা পচে যায়, তাহলে কোন ওষুধ ব্যবহার করলে গোড়াটা ঠিক হয়ে যায়? এই মেডিসিন তো আসলে পানির সামনে কোনো খাওয়া নাই। মেডিসিনের কাজ তো করবে না। ও আচ্ছা, বেশি অতিবৃষ্টি থাকলে মেডিসিনও কাজ করবে না। মেডিসিনের কাজ করে না। আমি রেডোমিন গুলো ব্যবহার করি, মিস্টার ড্রপ ব্যবহার করছি, এরকম আর কি মেডিসিন ব্যবহার আচ্ছা, করছি। আচ্ছা, আচ্ছা। মানে পচনে যে ওষুধগুলো আছে এগুলো আপনারা ব্যবহার করছেন। আর ওষুধে তো কাজ করে না বেশি অতিবৃষ্টি পড়লে। হ্যাঁ, তাহলে আমরা যা বুঝতে পারছি যে অতিবৃষ্টি হলে মানে এমন একটা ব্যবস্থা করতে হবে যে পানিটা নিষ্কাশন হয়ে যায়, পানি যাতে গোড়াতে না লেগে থাকে। গোড়াটা যদি থকথকা হয়ে থাকে, এই যে দেখছেন গোড়াটা থকথকা, এই থকথকা যদি হয়ে থাকে তাহলেই এই সমস্যাগুলো হয়ে থাকে। আপনি সেটাই তো বলছেন। জি, 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 জি। তাহলে প্রিয় উদ্যোক্তা, আপনারা অবশ্যই পেঁপে চাষ করলে আপনারা এই কথাটা মাথায় রাখবেন যে পেঁপে চাষ করলে সর্বপ্রথম পানি যাওয়ার একটা ব্যবস্থা করবেন, তারপরে পেঁপে চাষ করার চিন্তা ভাবনা করবেন।
এই যে আমরা একটা সমস্যা দেখতেছি এই গাছের পেঁপের যে এই সমস্যা, ওই রোদের তাপমাত্রা বেশি তো ছিল, এই জন্য আর কি অনেক গাছ আমার নষ্ট হয়েছে, প্রায় আমার 600 কেজি পেঁপে নষ্ট হয়েছে। শুধু এই তাপের কারণে না? অতিরিক্ত বুঝতে পারি নাই তো, যদি আপনার ওই সালা ব্যবহার করছি না। জি জি, সালাটা আমরা ব্যবহার কিন্তু এটা রহস্য আমরা জানতে চাচ্ছিলাম যে এইটা কি কারণে ব্যবহার করছেন। সকালে রৌদ্র কিন্তু এত তাপ থাকে না আর কি, শেষ দুপুরের যে রৌদ্রটা জি ওই সময় তাপটা বেশি থাকে, পশ্চিম সাইড থেকে আসে প্রচন্ড তাপ থাকে, ওই তাপে আর কি নষ্ট। এই পেঁপেটা নষ্ট হয়ে যেদিনকা ওই দিনকে বৃষ্টি পড়ছিল, প্লাস ওই রৌদ্রের তাপ পাতলা বৃষ্টি পড়ছিল, বৃষ্টি আর ওই রৌদ্রে দুইটা একসাথে ধরছে, পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে গা, সিদ্ধ হয়ে গেছে। পানি আর পায়া পেঁপেটা সিদ্ধ হয়েছে। জি, আমরা জানি যে বৃষ্টি পড়ার পরে যদি কড়া রোদ ওঠে তাহলে গোড়ার শিকড়টাও নরম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কোনো ওষুধ ব্যবহার করছেন? ব্যবহার করছি আপনার মানে গোড়া পচার জন্য শুধু রিডোমিল গোল্ডটি ব্যবহার করছেন না? গোল ব্যবহার করছি, আর আপনার জাস্টিং আছে এটা ব্যবহার করছি, আবার আপনার ওই অটো স্টিল ব্যবহার করছি। অটো স্টিল ওগুলো তো অনেক পাওয়ার ওষুধ, এটা দিলে আর কি গাছের বৃদ্ধিটা কমে যায়, ছোটবেলায় দেয় নাই, বাটি ইয়াটা দিলে আর কি রিডোমিন গোল্ডটা আর কি এত পাওয়ারই না, আর এই ওষুধগুলো দিলে আপনার গাছের বৃদ্ধি কমে যায়। জি জি, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ওষুধটা এমন মাত্রায় দেওয়া যে গাছের বৃদ্ধি সঠিক থাকে এবং গাছের যে সমস্যা আছে সেই সমস্যাটাও দূর হয়ে যায়। সেজন্য অতিরিক্ত পাওয়ারফুল ওষুধটা ব্যবহার করতে নিষেধ করতেছেন। জি জি জি। বেশি পাওয়ারের ওষুধ ব্যবহার করলে গাছের পাতা পড়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।